আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা প্রিভিয়াস ভিডিওতে আইএসটিকিউবি চ্যাপ্টার 4 থেকে লার্ন করছিলাম। প্রিভিয়াস ভিডিওতে আমরা লার্ন করেছিলাম ডিসিশন টেবিল। আজকেও আমরা আইএসটিকিউবি চ্যাপ্টার 4 থেকে লার্ন করব এবং আজকে আমরা লার্ন করব স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম বা স্টেট ট্রানজিশন টেবিল নিয়ে। এটিও বেশ কমপ্লেক্স একটি টপিক। সো পুরো টপিকটি কমপ্লিটলি বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে যদি একটু বলে নেই, স্টেট ট্রানজিশন বা স্টেট এই জিনিসগুলো আসলে কি। এই স্টেট ট্রানজিশনের টোটাল 5টা পার্ট রয়েছে। এই সবগুলো পার্ট আবার কিন্তু ওল্ড সিলেবাসে ছিল না, নতুন সিলেবাসে আরও 2টা পার্ট অ্যাড করা হয়েছে। স্টেটস, ট্রানজিশনস অ্যান্ড ইভেন্টস এই 3টা ওল্ড সিলেবাসে ছিল, কিন্তু আইএসটিকিউবির 4.0 বা 4.1 সিলেবাসে নতুন করে আরও 2টা আইটেম অ্যাড করা হয়েছে, সেটা হলো অ্যাকশনস অ্যান্ড গার্ড কন্ডিশনস। আমরা এই সবগুলো জিনিস নিয়েই জানবো। সো যদি আমরা একটু বুঝতে চাই যে স্টেটটা আসলে কি, স্টেটটা হলো কোনো একটা সিস্টেম বা কোনো একটা সফটওয়্যার যেই পজিশনে আছে বা যেই পজিশনে যাবে কোনো একটা কাজ করার মাধ্যমে, এদেরকেই স্টেট বলা হয়। সো বুঝতেই পারছেন, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে ট্রানজিশন বা যাওয়ার যে পদ্ধতি, একেই স্টেটের ট্রানজিশন বলে। স্টেটের ট্রানজিশনটা কিভাবে হয়? ইভেন্টের মাধ্যমে হয়। ট্রানজিশনটা যখন ঘটে তখন কিছু অ্যাকশন হতে পারে এবং কিছু গার্ড কন্ডিশন থাকতে পারে। খুব কমপ্লেক্স একটা থিওরি বললাম, চলুন আমরা জিনিসটা একটু বুঝি। ধরুন একটা সিস্টেম রয়েছে যেটা রেডি স্টেটে রয়েছে। ফর এক্সাম্পল আমরা ধরতে পারি এটা একটা এটিএম মেশিন। তো এই এটিএম মেশিনের যে কারেন্ট স্টেটটা রয়েছে, ধরুন অন করা হয়েছে এবং রেডি স্টেটে আছে। আপনারা এটিএম বুথ থেকে টাকা তোলার সময় হয়তো লক্ষ্য করবেন, ধরুন আপনি একবার টাকা তুলে কার্ড বের করলেন, সাথে সাথেই চাইলে কিন্তু আপনারা এটিএম বুথে আবারও কার্ড দিতে পারেন না। সেখানে আমাদের যতক্ষণ পর্যন্ত না মেসেজ আসে যে আবার একটা ট্রানজ্যাকশন করার জন্য রেডি, ইউ ক্যান ইনসার্ট দ্য কার্ড, ততক্ষণ কিন্তু আমরা চাইলেও কার্ড দিতে পারবো না। এই যে রেডি হওয়ার যে স্টেট, এটা হলো ওর ইনিশিয়াল স্টেট। মানে যাই ঘটুক যাই হোক, এই রেডি হওয়াটা তার জন্য ইম্পর্ট্যান্ট। আবার এটিএম বুথে ধরুন কারেন্ট চলে গেল বা আইপিএসটা বা ইউপিএসটা ফেল করলো, ওইটা অন হওয়ার পরেও কিন্তু রেডি স্টেটে আসতে তার একটা সময় লাগে, এবং এই রেডি স্টেটে আসার পরেই একটা এটিএম বুথের যে ব্যবহার সেটা শুরু হয়। নেক্সট স্টেটে কি আছে, যে আপনি ধরুন কার্ড ইনসার্ট করবেন এবং ইনসার্ট করার পরে এটিএম বুথটা আমাদের ওয়েটিং ফর পিনে থাকে, মানে পিনকোড বা পাসওয়ার্ডটা চায়। তাহলে এই যে রেডি স্টেট থেকে ওকে আমরা এই পাসওয়ার্ড বা পিনের জন্য ওয়েট করা স্টেটে নিয়ে আসলাম, এইটার জন্য আমাদেরকে একটা ইভেন্ট করতে হয়েছে। কি ইভেন্ট? সেটা হলো ইনসার্ট কার্ড। এবং এই ইভেন্টটা করার পরে এই স্টেট থেকে আমাদের নেক্সট স্টেটে গেল বা অন্য কোনো একটা স্টেটে গেল, এটা হলো একটা ট্রানজিশন বা রূপান্তর। ওকে, ওয়েটিং স্টেটে আসলো। এবার আমরা যদি আরও কোনো স্টেট থাকে, যে ওয়েটিং স্টেটে আসার পরে হয়তো নেক্সট একটা স্টেট আছে আমাদের অ্যাটেম্পট 1, মানে প্রথমবার পাসওয়ার্ড কারেক্টলি দেওয়ার চেষ্টা। এই চেষ্টা করার জন্য তো আমাদেরকে আগে পিনটা দিতে হবে, ভুল দেই বা ঠিক দেই যাই দেই। সো এটা হলো আমাদের একটা ইভেন্ট। ইভেন্টটা করার পরে একটা ট্রানজিশন হয়। ট্রানজিশন ফেইলও হতে পারে, সাকসেসফুলও হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আমাদের একটা ইভেন্ট করা লাগলো এবং একটা ট্রানজিশন হলো। এটা আমাদের প্রথম অ্যাটেম্পট। সো প্রথম অ্যাটেম্পটের স্টেটে গেল, যাওয়ার পরে সিস্টেম ইন্টারনালি সে আবার চেক করলো যে পিনটা কারেক্ট কিনা। যদি তার পিনটা কারেক্ট হয় তাহলে সে নেক্সট স্টেটে অ্যাক্সেস দিয়ে দেয়, অ্যাকাউন্ট অ্যাক্সেস গ্র্যান্টেড। এবং এইখানে আরেকটা ট্রানজিশন হলো। এই অ্যাটেম্পট, এটা যদিও ইন্টারনালি হলো, কিন্তু এটা ইন্টারনালি মানে হোল সিস্টেমের জন্য একটা ট্রানজিশন হলো। আচ্ছা, তাহলে এই 3টা জিনিস কিন্তু আমরা বুঝে ফেললাম যে স্টেটটা কী জিনিস, যেই অবস্থায় আছে বা যেই অবস্থায় যাবে, যতগুলো এই ধরনের অবস্থা আছে একটা সিস্টেমের, সবগুলোই হলো স্টেটস। কোনো একটা কাজ করলে বা যেই কাজ করলে একটা অবস্থান থেকে বা একটা স্টেট থেকে আরেকটা অবস্থান বা আরেকটা স্টেটে যাবে, সেগুলো হলো ইভেন্টস।
আর এই যে মধ্যবর্তী যাওয়ার যে রাস্তাটা বা যে পথটা সেটা হলো ট্রানজ্যাকশন। এখানে আরেকটু লার্জ স্কেলে দেখানো আছে। আমাদের তো শুধু একটা মানে 4টা এর আগে স্টেট ছিল, স্টেটের সংখ্যা যদি আমরা বাড়াই তাহলে কি হয়। এই ধরনের একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে এই ডায়াগ্রামের কোন জিনিসটা আসলে কি। এই ডায়াগ্রামটা আমাদের বোঝা এই কারণেই জরুরি, কারণ এটা ছাড়া আমরা স্টেট ট্রানজিশনের অ্যান্সার করতে পারবো না। এই ডায়াগ্রামের মধ্যে যেই পিঙ্কিশ কালারের বক্সগুলো আছে এগুলো হলো এক একটা স্টেট। আইএসটিকিউবি এক্সামে আমাদেরকে এইভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারে। গ্রিন কালার যে অ্যারোগুলো রয়েছে এগুলো হলো এক একটা ট্রানজিশন, এবং এই গ্রিন কালার অ্যারোর পাশে যে লেখাগুলো থাকে এগুলো হলো এক একটা ইভেন্ট বা ঘটনা। আর গার্ড কন্ডিশন বা অ্যাকশনটা আসলে কি, এই পুরো জিনিসটা ঘটলে বা পার্টিকুলার কিছু একটা ঘটলে বা কোন একটা কন্ডিশনের উপরে বেস করে কিছু একটা হবে, এটা হলো একটা গার্ড কন্ডিশন এবং অ্যাকশন। গার্ড কন্ডিশন এবং অ্যাকশন যেহেতু নতুন অ্যাড করা, এটা নিয়ে অনেক সময় কোশ্চেন আসে আবার নাও আসতে পারে আইএসটিকিউবিতে, কিন্তু যদি আসে সেগুলো কিভাবে মেনশন থাকে যে ইনসার্ট কার্ড টাইম 9 AM to 5 PM, মানে এখানে একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে গেলো। গার্ড কন্ডিশন মানে বলতে পারেন আপনার একটা কন্ডিশন, এবং অ্যাকশনটা হলো এই পার্টিকুলার কন্ডিশনটা মিট করলে কি হবে, যে নোটিফিকেশন সেন্ড টু কাস্টমার ব্যাংক, এই টাইমের ভেতরে যদি কার্ড ইনসার্ট করা হয় তাহলে কাস্টমারের ব্যাংকে একটা নোটিফিকেশন পাঠানো হবে। তাহলে আমরা অ্যাকশন এবং গার্ড কন্ডিশন বুঝে গেলাম। গার্ড কন্ডিশন হলো কোনো, নামটা যদিও গার্ড কন্ডিশন বাট ইটস সিম্পল একটা কন্ডিশনস, এবং এই কন্ডিশনটা মিট হলে একটা পার্টিকুলার ঘটনা ঘটবে। পুরো সিস্টেমই তো কিছু না কিছু করবে। সিস্টেমের স্টেট ট্রানজিশনের মূল উদ্দেশ্য হলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, এটাই তো একটা মেন ঘটনা। বাট তারপরেও স্পেশাল কোনো একটা ঘটনা যদি ঘটে সেটা হলো অ্যাকশনস। ওকে, এই ডায়াগ্রাম পর্যন্ত যদি আমাদের থাকতো তাহলে আমাদের জন্য এক্সামে অ্যান্সার করাটা তুলনামূলক একটু ইজি হতো। কেন হতো সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। কিন্তু আইএসটিকিউবি নতুন করে চ্যাপ্টার 4-এ 2টা তো টপিক অ্যাড করেছেই, সাথে সাথে আরও একটা জিনিস ইনক্লুড করেছে, সেটা হলো স্টেট ট্রানজিশন টেবিল। জিনিসটা আসলে কি, জিনিসটা হলো এই রকম। সো কারেন্টলি আপনি আইএসটিকিউবি এক্সাম যদি দিতে যান, আপনি স্টেট ট্রানজিশন টেবিলও পেতে পারেন, আপনি স্টেট ট্রানজিশন ডায়াগ্রামও পেতে পারেন। এটা আসলে পুরোটাই আপনার লাকের উপরে ডিপেন্ড করবে। তবে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম যদি আপনি পান আপনার জন্য অ্যান্সার করাটা একটু ইজি হবে, আর টেবিল যদি পান তাহলে আপনার জন্য অ্যান্সার করাটা একটু টাফ হবে। তার মধ্যে কোশ্চেনেরও কিছু প্যাটার্ন আছে, তার মধ্যেও ইজি এবং টাফনেসটা ডিফাইন হবে। আচ্ছা, আমরা তো ডায়াগ্রাম দেখলাম, বিভিন্ন যে কম্পোনেন্ট রয়েছে অ্যাকশনস, ইভেন্ট, সবগুলাই দেখলাম। এটার সাথে আমরা তো আসলে লার্ন করছি টেস্ট ডিজাইন বা টেস্ট কেস রাইটিং নিয়ে। এই যে স্টেট ট্রানজিশন, এটার সাথে টেস্ট কেস লেখার কি সম্পর্ক, বা এখান থেকে টেস্ট কেসটা আসলে কিভাবে বের হয়। এখানে অনেক সময় আমাদের বোঝার আসলে গ্যাপ থাকে, টেস্ট কেসটা আসলে কয়টা স্টেট নিয়ে হবে, বা এই যে প্রতিটা এক একটা করে যে ট্রানজিশন বা এক একটা করে স্টেট, এগুলো কি এক একটা করে টেস্ট কেস, বা টেস্ট কেসটা আসলে কিভাবে আসে, এইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কারণ আইএসটিকিউবিতে কোশ্চেনগুলো অনেক সময় এরকম থাকে যে একটা টেস্ট কেস হয়তো এভাবে দিয়ে দেয়, স্টার্ট, প্রোগ্রেস, ক্লোজ, বা এরকমও দিয়ে দিতে পারে ওপেন, ইন প্রোগ্রেস, ক্লোজ। সো এই কোশ্চেন বা প্যাটার্ন দেখে অনেক সময় আমাদের কনফিউশন হতে পারে এটা দিয়ে আসলে কি মিন করেছে। আমরা যদি এই ডায়াগ্রামটা একটু দেখি, সো স্টার্ট হলো, তারপর প্রোগ্রেস হলো, প্রোগ্রেসে আসলো, দেন ক্লোজ হলো, দেন ক্লোজে গেল। এখানেও একই বিষয়, প্রথমে ওপেন হলো, দেন ইন প্রোগ্রেসে গেল, তারপর ক্লোজ হলো। সো আমরা আসলে বুঝতে পারছি এটা যেহেতু এক একটা টেস্ট কেস মাল্টিপল স্টেট, যেমন এগুলো হলো এক একটা স্টেট, এবং মাল্টিপল ট্রানজিশন মাল্টিপল ইভেন্টসের সমন্বয়ে হতে পারে। এটা অনেক ক্ষেত্রে একটা দুইটা কম্পোনেন্ট নিয়েও হতে পারে, অনেকগুলো কম্পোনেন্ট নিয়েও একটা সিঙ্গেল টেস্ট কেস হতে পারে। আপনারা যখন এরকম স্টেট ট্রানজিশনের কোনো কোশ্চেন পাবেন তখন প্রথমে আপনাদেরকে যেটা করে নিতে হবে, টেস্ট কেসের একটা আলাদা করে টেবিল বানিয়ে ফেলতে হবে। বিশেষ করে যদি টেবিল থাকে, টেবিলটা কীরকম হবে, টেস্ট কেস থাকবে, একটা স্টার্টিং স্টেট থাকবে। বেশিরভাগ সময়ই আইএসটিকিউবির কোশ্চেনে স্টার্টিং স্টেট এবং এন্ডিং স্টেট এগুলো বলা থাকে। সো স্টার্ট আর এন্ড দেখলেই আপনারা বুঝে যাবেন যে মাঝখানে আসলে কয়টা ইভেন্ট রয়েছে বা কয়টা ইভেন্ট হতে পারে। সো আমরা যদি আমাদের এই ডায়াগ্রাম থেকে একটা টেস্ট কেস ডিরাইভ করতে চাই, আমরা ওপেনে আছি,
একটা ইভেন্ট করলাম, একটা স্টেটে গেলাম, সেখান থেকে আরেকটা ইভেন্ট করলাম, আরেকটা স্টেটে গেলাম। সো এই পুরোটা নিয়েই হলো একটা টেস্ট কেস বা এরকম হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে স্টার্টের কি স্টেট আছে এবং এন্ডিংয়ের কি স্টেট আছে তার উপরে। ডায়াগ্রামের পরিবর্তে যদি আমাদেরকে টেবিল দেওয়া হয় তাহলে কি হবে? টেবিল দিলে নর্মালি আইএসটিকিউবি এরকম একটা টেবিল দিবে, সেখানে আপনার স্টেটগুলো মেনশন থাকবে লেফট সাইডে, উপরে যতগুলো অপশন আছে এগুলো থাকবে এক একটা ইভেন্ট বা কি ঘটনা ঘটানো হবে, এবং এগুলোর সাথে এরকম একটা নাম্বার দিয়েও দেওয়া থাকতে পারে, নাও দিয়ে দেওয়া থাকতে পারে, বা আলাদা কলাম আকারেও থাকতে পারে। তো এইখান থেকে এক একটা টেস্ট কেস, যেহেতু আমাদের আসলে এই কারণেই বললাম যে ডায়াগ্রাম যখন দেয় তখন আমাদের জন্য এটা ভিজুয়ালাইজ করা বা বোঝাটা ইজি হয়। টেবিল দিলে আমাদের একটু ভিজুয়ালাইজ করতে সময় বেশি লাগে বা একটু কঠিন হয়। আপনারা চেষ্টা করবেন যে এরকম একটা টেবিল পেলে একটা ডায়াগ্রাম ড্র করে ফেলার জন্য। আচ্ছা, আমরা এখানে একটা ডায়াগ্রাম ড্র করে ফেলা ট্রাই করি। সো আমাদের স্টেটগুলো বলা আছে, তার মানে আমাদের 3টা রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ যাই বলেন সেগুলো থাকবে। এবং প্রথমে বলা হয়েছে স্টেট 1-এ যখন আছে তখন আমার একটা ইভেন্ট হবে। ওকে, একটা ইভেন্ট হলো। ইভেন্ট দেওয়ার জন্য তো আমাকে একটা ট্রানজিশন লাগবে, কোনো একটা ইভেন্ট হলেই একটা ট্রানজিশন হবে। আচ্ছা, এবং এই যে মাঝখানে মূলত এই যে কলামের নামগুলো আর সাইডের অংশগুলো হলো, কলামের নামগুলো হলো এক একটা ইভেন্ট আর সাইডের নামটা হলো স্টেট, আর এগুলো হলো আমাদের ট্রানজিশনটা হবে, কি ট্রানজিশন হবে বা কি স্টেটে যাবে। তো বলা হচ্ছে কি যে S1 থেকে স্টার্ট প্রোগ্রেস হলে আমাদের S2-তে যাবে, তার মানে এটা হবে হলো স্টার্ট প্রোগ্রেস আর যাবে হলো আমার S2-তে, এবং বাকিগুলো ব্ল্যাঙ্ক রাখা আছে। আইএসটিকিউবিতে এই যে টেবিল যদি এভাবে করে দেয়া থাকে বা আপনাকে যদি এরকম একটা ডায়াগ্রাম ড্র করে দেয়া থাকে, ডায়াগ্রামের ভেতরে বা টেবিলের ভেতরে শুধুমাত্র ভ্যালিড স্টেট অ্যান্ড ট্রানজিশনগুলাই এখানে থাকে, ইনভ্যালিড আইটেমগুলো থাকে না। ডায়াগ্রামের ক্ষেত্রে এটা বোঝার উপায় কি? অ্যারো সাইন দিয়ে। এই প্রতিটা অ্যারো সাইন দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের এই পার্টিকুলার যেই ইভেন্ট করলে যে একটা ট্রানজিশন হবে এটা একটা ভ্যালিড ট্রানজিশন কিনা বা ভ্যালিড ইভেন্ট কিনা বা ভ্যালিড স্টেটে যাচ্ছে কিনা। টেবিলের ক্ষেত্রেও সেম, যেগুলো শুধু দেয়া আছে তার মানে এই 3টা হলো আমার ভ্যালিড ইভেন্ট বা ভ্যালিড ট্রানজিশন হওয়ার একটা ওয়ে। বাকি যেগুলো ব্ল্যাঙ্ক আছে এগুলো হলো সবই ইনভ্যালিড। সো আমরা কম্বিনেশন যদি করি আমরা ইনভ্যালিড পাবো। তাহলে আমাদের যেহেতু ভ্যালিডই, তাহলে ভ্যালিডভাবে আমরা ড্র করে ফেলি। দেন 2 নাম্বার স্টেটে আমরা আছি, 2 নাম্বার স্টেটে থাকা অবস্থায় আমরা কি করব? রিওপেন। আচ্ছা, রিওপেন যদি করি তাহলে আমাদের কোথায় যাবে? ওপেন স্টেটে যাবে, তার মানে এই স্টেটে আমাদের রিওপেন। দেন 3 নাম্বারে কি বললো? 2 নাম্বারে আরও একটা অপশন আছে, সেটা হলো আমরা যদি 2 নাম্বারে মানে 2 নাম্বারে থাকা অবস্থায় যদি আমরা S3-তে যেতে চাই, মানে এটা হলো S3, তাহলে আমাদের কি করতে হবে? ক্লোজ করতে হবে, মানে আমাদেরকে আরও একটা ইভেন্ট করতে হবে। সো আমাদের যে আগের যে ডায়াগ্রাম ছিল সিমিলার একটা ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম টেবিল থেকে, এবং আমাদের এখানে ভিজুয়ালাইজ করতে ইজি হয়। আপনারা চাইলে এভাবে টেবিল করেও করতে পারেন। টেবিলের একটা স্টার্ট স্টেট থাকবে, একটা ইভেন্ট থাকবে এবং এন্ড স্টেট থাকবে, এবং এখান থেকে আপনারা টেস্ট কেসগুলো ডিরাইভ করে বের করতে পারেন। এক্সাম্পল আমরা সামনে আরও দেখব অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, এখানে 3 ধরনের কাভারেজের কনসেপ্ট রয়েছে। এই 3 ধরনের কাভারেজের কনসেপ্টের উপরেই আসলে মূলত এই স্টেট ট্রানজিশনের কোশ্চেনগুলো আসে। একটাই কোশ্চেন থাকবে এত কমপ্লেক্স লেভেলের, K3 লেভেলের। কি ধরনের? একটা হলো ভ্যালিড ট্রানজিশন কাভারেজ রিলেটেড। খেয়াল করবেন, ভ্যালিড ট্রানজিশন মানে ট্রানজিশনগুলো যে হবে সেটা ভ্যালিড হবে। আমি একটু আগে কী বললাম? ভ্যালিড ট্রানজিশনগুলো কোনগুলো? অ্যারোগুলো আসলে যেই দিকে ইন্ডিকেট করছে, যেই দিকে ইন্ডিকেট করছে না ওইটা ভ্যালিড না। সো আমার এখানে ভ্যালিড ট্রানজিশন কয়টা? 1টা, 2টা অ্যান্ড 3টা। ওকে, আরেকটা আছে অল স্টেট কাভারেজ। আমাদের স্টেট কয়টা ছিল? 1টা, 2টা, 3টা, মানে 3টা স্টেটকেই কাভার করবে। আরেকটা যেটা রয়েছে সেটা হলো অল ট্রানজিশন ইন এ স্টেট টেবিল কাভারেজ। এই 3টা বিষয় আমরা একটু জানি। আচ্ছা, এখানে একটু লেখাপড়া আছে, সেটা হলো যে ভ্যালিড ট্রানজিশনটা আসলে কি? measured as the number of exercise valid transaction divided by the total number of valid transaction, মানে এটা হলো পার্সেন্টেজ বের করার একটা পদ্ধতি। তো আপনাকে একটা টেস্ট কেস দিয়ে দিতে পারে
এবং সেখানে বলে দিতে পারে যে এই টেস্ট কেসে এই ট্রানজ্যাকশন বা এই স্টেটে গেছে, তো এটা আসলে কত পার্সেন্ট ভ্যালিড ট্রানজ্যাকশন কভার করে, বা কোশ্চেনটা এমন হতে পারে এটা আসলে কত পার্সেন্ট স্টেট কভার করে, অল স্টেট কভার করে। ওকে, আমাদের আরেকটা যে কভারেজ রয়েছে সেটা হলো অল ট্রানজ্যাকশন কভারেজ। এখানে যেটা ছিল ভ্যালিড ট্রানজ্যাকশন কভারেজ, আরেকটা হয়েছে অল ট্রানজ্যাকশন কভারেজ। বিষয়টা কেমন? এইখানে যতগুলো আইটেম আমরা কি বলেছিলাম যে উপরেরগুলো হলো ইভেন্টস, এটা হলো স্টেটস, আর মাঝখানের যে সেলগুলো বা ব্লকগুলো রয়েছে এগুলো হলো এক একটা ট্রানজ্যাকশন। এই স্টেট ট্রানজ্যাকশন টেবিলের ভেতরে বা স্টেট ট্রানজ্যাকশন ডায়াগ্রামের মধ্যে যেগুলো মেনশন থাকে আইএসটিকিউবি দিয়ে দেয়, এগুলোই হলো শুধুমাত্র ভ্যালিড। এর বাইরে যেগুলো দেয়া নেই বা যেই ব্লকগুলো ফাঁকা রয়েছে এগুলো হলো সব ইনভ্যালিড ট্রানজ্যাকশন। অল ট্রানজ্যাকশন কাভারেজটা হলো সকল ভ্যালিড এবং ইনভ্যালিডের সমন্বয়ে যে কাভারেজটা করা হয়। তার মানে আমাদের যদি এই টেবিলটা দেখি, এখানে আমাদের 3টা ভ্যালিড ট্রানজ্যাকশন রয়েছে এবং 1 2 3 4 5 6 6টা ইনভ্যালিড ট্রানজ্যাকশন রয়েছে। অনেক সময় কোশ্চেন এরকম আসে, এই স্টেট টেবিলের ভেতরে যেই ট্রানজ্যাকশনগুলো দেওয়া হয়েছে এটা দিয়ে কত পার্সেন্ট অল ট্রানজ্যাকশন কাভারেজ কভার হয়। তাহলে আমাদের বিষয়টা কি হবে? আমাদের টোটাল হলো 9টা, এর মধ্যে ভ্যালিড হলো 3টা, ইনভ্যালিড হলো 6টা, তার মানে 33.33% কাভারেজ আমার হয়। যদি আমার ভ্যালিড ট্রানজ্যাকশন আমি চিন্তা করি, অল ট্রানজ্যাকশনের পার্সপেক্টিভে 33.33% ভ্যালিড ট্রানজ্যাকশন কাভারেজ হয়। ওকে, আমাদের এরকম একটা কোশ্চেন আসতে পারে আইএসটিকিউবিতে। আমাদের একটা স্টেট ট্রানজ্যাকশন ডায়াগ্রাম দিয়ে দিল, তারপর বলল সর্বনিম্ন কয়টা টেস্ট কেসের মাধ্যমে আমার 100% ট্রানজ্যাকশন কাভারেজ হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি। 1 নম্বর টেস্ট কেস ওপেন থেকে স্টার্ট করলাম, দেন একটা ইভেন্ট করে স্টেট 2তে আসলাম, এটা হলো স্টেট 2। দেন এখান থেকে আমরা 2টা জায়গায় যেতে পারি। এই ট্রানজ্যাকশনের মাধ্যমে ক্লোজে যেতে পারি, হুইচ ইজ স্টেট 3, অথবা এই ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা চলে আসতে পারি স্টেট 1-এ। যেহেতু আমাদের আসার রাস্তা আছে, আমরা আবার ফেরত আসলাম, স্টেট 1-এ ফেরত আসলাম। দেন এগেইন এই সেম ট্রানজ্যাকশনটা বা ইভেন্টটা আমরা দ্বিতীয়বার করলাম, করে আমরা আবার S2-তে আসলাম এবং ফাইনালি আমরা এই ট্রানজ্যাকশনটা ইভেন্টের থ্রুতে করলাম, করে S3-তে আসলাম। তাহলে কিন্তু দেখুন 1 2 3 3টা ট্রানজ্যাকশনই আমার কাভার হয়ে গেছে। টেস্ট কেস আমার কয়টা হলো? একটা। টেস্ট কেসটা কেমন হবে? আমরা স্টেট 1-এ আছি, একটা ইভেন্ট করলাম, ইভেন্ট 1 করলাম, এগুলো যদি ইভেন্ট হিসেবে আমরা ধরি তাহলে ইভেন্ট 1, ইভেন্ট 2 এবং ইভেন্ট 3। ইভেন্ট 1-এ করে আমরা স্টেট 2-তে গেলাম, সেখান থেকে ইভেন্ট 2 করে আমরা স্টেট 1-এ আবার ব্যাক করে চলে আসলাম। দেন আবার আমরা স্টেট 1 থেকে ইভেন্ট 1 করে স্টেট 2-তে গেলাম এবং ফাইনালি আমার এই স্টেট 2 থেকে ইভেন্ট 3 করে আমরা চলে গেলাম স্টেট 3-তে। তার মানে এই পুরোটা কিন্তু আমার একটা সিঙ্গেল টেস্ট কেস। এই টেস্ট কেসের মধ্যে কিছু রিপিটেড জিনিস আছে, যেমন S1 থেকে S2-তে যাওয়া, এটা কিন্তু আমার রিপিটেড আছে। আমাদেরকে যদি কোনো কন্ডিশন দিয়ে দেয় যে রিপিটেড ট্রানজ্যাকশন দেয়া যাবে না বা করা যাবে না বা ইভেন্ট করা যাবে না, তাহলে বিষয়টা অন্যরকম হবে। বাট এখানে কিন্তু কন্ডিশন দেয়া নেই এবং 99.99% ক্ষেত্রেই আইএসটিকিউবিতে এই ধরনের কোনো কন্ডিশন দেয়া থাকে না। সো রিপিট হলে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে যদি আমরা একটা টেস্ট কেস 1 ধরি, আমরা বলতে পারি সর্বনিম্ন একটা টেস্ট কেস দিয়েই 100% ট্রানজ্যাকশন কাভারেজ করা পসিবল। আচ্ছা, আবার এইখান থেকে যদি আমাদেরকে বলতো ফর এক্সাম্পল যে সর্বনিম্ন কয়টা টেস্ট কেস দিয়ে 100% স্টেট কাভারেজ করা পসিবল, 100% ভ্যালিড স্টেট কাভারেজ করা পসিবল, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট কেসটা কেমন হতো? আমরা S1-এ আছি, E1-এ যাচ্ছি, ইভেন্ট 1 করে S2-তে যাচ্ছি, দেন S2-তে আছি, স্টার্টিং পয়েন্ট E3 করে আমরা সরাসরি চলে যাচ্ছি S3-তে। দেখুন এখানে কিন্তু আমার ঘোরাঘুরির পরিমাণ কম, বাট স্টিল আমরা কিন্তু টেস্ট কেস 1-এর মাধ্যমে এই পুরো যতগুলো স্টেট আছে সবগুলো কভার করে ফেলাম। আমার স্টেট 1ও আছে, স্টেট 2 আছে, স্টেট 3ও আছে, মানে এই অ্যান্সারটাও
যদি আমরা এভাবে করে দিত, আমাদেরকে যদি কোশ্চেন করতো 100% ভ্যালিড অথবা 100% স্টেট কাভারেজ, তাহলেও একটা টেস্ট কেস দিয়েই 100% স্টেট কাভারেজ করা যেত। আবার আইএসটিকিউবি এরকমও কোশ্চেন করতে পারে, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলল যে এখানে 100% অল স্টেট কাভারেজ অ্যাপ্লাই করা হয়েছে। হাউ মেনি ট্রানজ্যাকশন আর কাভার্ড ইন টার্মস অফ পার্সেন্টেজ, মানে 100% স্টেট কভার করার পরে ট্রানজিশন আসলে কতটুকু কভার হয়েছে। তাহলে দেখুন আমাদের ট্রানজিশন কিন্তু 100% স্টেট যখন করলাম আমাদের 2টা কভার হয়েছিল, একটা কিন্তু কভার হয়নি। তাহলে আমাদের হলো 66%, মানে 3টা যেহেতু টোটাল ট্রানজিশন, তার মধ্যে মানে ভ্যালিড ট্রানজিশন, এবং তার মধ্যে 2টা ভ্যালিড ট্রানজিশন কভার হয়েছে, একটা হয়নি, তাই আমাদের অ্যান্সার হবে 66%। আবার ঘুরিয়ে অন্যভাবেও আইএসটিকিউবি কোশ্চেন করতে পারে যে হাউ মেনি টেস্ট কেস রিকোয়ার টু অ্যাচিভ 100% ট্রানজিশন কাভারেজ। সো স্টেট ট্রানজিশন বললো যে স্টেট ট্রানজিশনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে আমরা একটা টেস্ট কেস পেয়েছি, টেস্ট কেসটাও মেনশন করে দিতে পারে আইএসটিকিউবি যে টেস্ট কেস 1 এইটা। তাহলে আর এক্সট্রা কয়টা টেস্ট কেস লিখলে আমাদের 100% ট্রানজিশন কাভারেজ হবে এই স্টেট কাভারেজের পাশাপাশি? সেটা হলো একটা, সেটা কি ওপেন থেকে ইন প্রোগ্রেস থেকে রিওপেন। সো আমাদের কোশ্চেন এভাবেও আসতে পারে, তখন আমাদের অ্যান্সার হবে আর একটা টেস্ট কেস হলেই আমার 100% ট্রানজিশন কাভারেজ হয়ে যাবে। আইএসটিকিউবি এক্সামে আপনাদের যাতে একটু হেল্প হয় এই কারণে এখানে 3টি টিপস রয়েছে। মানে এই স্টেট ট্রানজিশনের কোশ্চেনের অ্যান্সার যখন আপনারা দেওয়া শুরু করবেন, কোশ্চেনের ভিতরে 3টি জিনিস আপনারা খোঁজা ট্রাই করবেন, এবং এগুলো যদি পান তাহলে এগুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন। একটা হলো মিনিমাম নাম্বার অফ ট্রানজ্যাকশন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএসটিকিউবি কোশ্চেন করে যে আর কয়টা মিনিমাম নাম্বার অফ ট্রানজ্যাকশন লাগবে, বা কয়টা মিনিমাম নাম্বার ট্রানজ্যাকশন হলে 100% ভ্যালিড ট্রানজ্যাকশন কাভারেজ হবে, এই ধরনের বিষয়টা। প্লাস আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, ইচ টেস্ট মাস্ট স্টার্ট ইন এ স্পেসিফিক স্টেট। অনেক সময় মেনশন করা থাকে না যে কোথা থেকে স্টার্ট হবে, আবার অনেক সময় মেনশন করে দেয়। আমরা যখন এক্সাম্পল দেখব তখন আমরা এটা আরও ভালোভাবে জানবো। সো স্টার্ট কোথায় হচ্ছে, এন্ড কোথায় হবে, এই জিনিসটাও কিন্তু আমাদের ভ্যালিড ট্রানজিশন কয়টা হবে বা টেস্ট কেস কয়টা হবে এইটা নির্ণয় করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনারা যখন আইএসটিকিউবির কোশ্চেন এগুলো দেখবেন অবশ্যই এর প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন। সো এবার থিওরিতে অনেক জানলাম, তাহলে স্টেট ট্রানজিশন এই টেকনিকটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো বা কোথায় অ্যাপ্লাই করতে পারবো না, এই বিষয়টা একটু জানি। অফেন ইউজড ফর মেনু বেসড অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ক্রিন নেভিগেশন টেস্টিং, মানে যেখানে মেনু বেস অ্যাপ্লিকেশন রয়েছে বা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ট্রানজিশন হওয়ার ব্যবস্থা রয়েছে, এইরকম ক্ষেত্রে আমরা স্টেট ট্রানজিশন হতে পারি, যেমন এটিএম বুথ। বাট ইট ইজ নট সুইটেবল ফর লার্জ সিস্টেম অর সিস্টেম উইথ নন সিকোয়েন্সিয়াল ইনপুট, যেখানে র্যান্ডম ইনপুটের বিষয় রয়েছে, র্যান্ডম অ্যাকশন অ্যান্ড ইভেন্টের বিষয় রয়েছে এবং সিস্টেমটা অনেক লার্জ, সেখানে এই স্টেট ট্রানজিশনটা করা যাবে না। কেন করা যাবে না? দেখুন এখানে একটা সিম্পল স্টেট ট্রানজিশনের জন্য আমাদের কতগুলো টেস্ট কেস হয়েছে, টোটাল 7টা টেস্ট কেস পাওয়া গেছে, যেগুলো ইনক্লুডিং ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড। এখানে যদি একটি বড় সিস্টেম হতো তাহলে কিন্তু আমাদের টেস্ট কেস অনেক বেড়ে যেত এবং সেটা মেনটেন করাও কঠিন হয়ে যেত। এই কারণে লার্জ সিস্টেমের জন্য, নন সিকোয়েন্সিয়াল আইটেমের জন্য এই স্টেট ট্রানজিশনটা অ্যাপ্লিকেবল না। এবার চলুন আমরা কিছু রিয়েল অ্যাপ্লিকেশন দেখি। অলরেডি আমরা কিছু এক্সাম্পল দেখেছি, ক্যালকুলেশন করেছি, সেই নলেজগুলোকে আমরা এখন অ্যাপ্লাই করি। আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের উপরে বেস করে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আমরা পড়ি। অ্যাজিউমিং দ্যাট ইচ টেস্ট স্টার্ট অ্যান্ড এন্ডস অ্যাট দ্য স্টেশনারি স্টেট। কি বলেছিলাম, আইএসটিকিউবির কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় খুবই লক্ষ্য রাখতে হবে স্টার্ট এবং এন্ডিং পয়েন্টটা কোথায়। তার মানে এইটাই হলো আমাদের স্টার্ট অ্যান্ড এটাই হলো আমাদের এন্ড। মানে আপনি এখান থেকে শুরু করবেন, যেখানেই যান, যেখানেই ঘুরে ফিরে আবার এখানে যখন আসবেন তখন আপনি একটা কমপ্লিট টেস্ট কেস পেলেন। ওকে, কোশ্চেনটা কি? এটা ছিল আমাদের একটা কন্ডিশন। ধরুন, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট রিকোয়ার্ড টু অ্যাচিভ 100% ভ্যালিড ট্রানজিশন কাভারেজ। কি বলেছে? মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস আমাদের কয়টা লাগবে, কি কাজের জন্য? অ্যাচিভ 100% ভ্যালিড ট্রানজিশন কাভারেজ। ওকে, তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো আমাদের টেস্ট কেস ডিজাইনের সময় মাথায় রাখতে হবে। কোশ্চেনটা সরিয়ে আমরা এখন আমাদের এক্সাম্পলে চলে আসি। সো আমাদের কি বলেছে, এখান থেকে স্টার্ট হবে অ্যান্ড এন্ড হবে। ওকে ফাইন,
এবং আমাদের এগুলো হলো এক একটা ইভেন্টস এবং এগুলো হলো এক একটা ট্রানজেকশনস। তাহলে আমরা ধরুন এখান থেকে একটা ইভেন্ট করলাম, ইভেন্ট করে আমরা স্লো স্পিডে আসলাম। এখানে এসে কি আমরা থেমে যাব? থেমে যেতে পারবো না। আমাদেরকে কি বলেছে, এইখান থেকে আমরা যখন আবার রিটার্ন যাব আমাদের স্টেশনারি স্টেটে, তখনই আমাদের একটা কমপ্লিট টেস্ট কেস হবে এবং টেস্ট কেস কিন্তু মাল্টিপল স্টেট এবং ট্রানজিশনের সমন্বয়ে পাওয়া যায়। ওকে, চাইলে তো আমরা এখানে যেতেই পারি, যে আমরা এখানে আসলাম, এখান থেকে তো আমাদের একটা পাথ আছে, আমাদের একটা ট্রানজিশন আছে, চাইলে আমরা পাওয়ার অফ করে স্টেশনারি পর্যায়ে চলে যেতে পারি, তাহলে আমরা একটা কমপ্লিট টেস্ট কেস পাবো। ওকে, কিন্তু দেখুন এই টেস্ট কেসের মাধ্যমে কিন্তু আমাদের মাত্র 2টা ট্রানজিশন কভার হলো। আমাদের কোশ্চেন কি ছিল, যে মিনিমাম নাম্বার অফ টেস্ট রিকোয়ার অ্যাচিভ 100% ভ্যালিড ট্রানজিশন। এই মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস যখন কোনো কোশ্চেনে বলবে, তখন আপনারা স্টার্ট করবেন সবচাইতে কম টেস্ট কেসে, মানে একটা টেস্ট কেসে যত বেশি সম্ভব ট্রানজিশন কভার করার জন্য, যেহেতু 100% ভ্যালিড ট্রানজিশন বলেছে। ঠিক আছে, আমরা তাহলে এইটা এই মুহূর্তে না করে আমরা আরেকটু যাই। সো আমরা এখানে আসলাম, স্লো ডাউন হলো, স্লো ডাউন হলে আমরা মিডিয়ামে আসলাম। ওকে ফাইন, দেন মিডিয়াম থেকে আমরা কোথায় যেতে পারি? মিডিয়াম থেকে আমরা স্লো ডাউনে আবার আসতে পারি, আসলাম, সেখান থেকে আবার আমরা মিডিয়ামে যেতে পারি, মিডিয়াম থেকে আমরা আবার স্পিড ইনক্রিজ করতে পারি এবং সেইখান থেকে স্পিডটা কমিয়ে আমরা আবার মিডিয়ামে আসতে পারি এবং ফাইনালি এখান থেকে আমরা পাওয়ার অফ করে ফেলতে পারি। দেখুন, যদিও মনে হচ্ছে এখানে অনেক একই সেম জিনিস তো বারবার রিপিটেড করলাম, যেমন এই যে এই সাইকেলটা আমরা কিন্তু 2বার করেছি, কিন্তু আমাদের কিন্তু এমন কোনো কন্ডিশন দেয়নি যে তোমরা সেম সাইকেল 2বার রিপিট করতে পারবে না। যেহেতু আমার এইদিকে যাওয়ারও রাস্তা আছে, এদিকে যাওয়ারও রাস্তা আছে, আমরা কেন যাব না? আমাদের তো টার্গেট মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস কয়টা দিয়ে 100% ভ্যালিড কাভারেজ হবে। তাহলে এই যে এই পাথটা আমি এখন যেটা ড্র করছি, এখান থেকে আবার এইখানে, এখান থেকে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে স্টেশনারিতে, একটা টেস্ট কেস দিয়েই আমরা এটা করে ফেলতে পারি। তাহলে আমাদের মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস টু কাভার 100% ভ্যালিড ট্রানজিশন ইজ 1। একটা টেস্ট কেসের মাধ্যমেই আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, যদি আমাদেরকে এরকম কোনো কন্ডিশন দিত যে সেম টাস্ক তুমি রিপিট করতে পারবে না, তাহলে ব্যাপারটা কেমন হতো? যদি আমি সেম টাস্ক রিপিট নাই করতে পারি, তাহলে আমাদের টেস্ট কেসটা কেমন হতো? তখন আমরা কয়টা টেস্ট কেস দরকার পড়তো 100% ভ্যালিড ট্রানজিশনের জন্য? এখান থেকে আসলাম, এখান থেকে এসে এখানে গেলাম, এখান থেকে উপরে গেলাম, উপর থেকে আবার নামলাম, আবার আসলাম, আবার রিটার্ন গেলাম। তাহলে আমরা একটা টেস্ট কেস পেলাম, টেস্ট কেস 1। আমাদের এটা কিন্তু স্টিল কভার হয়নি এবং আমাদের কোনো সেম প্যাটার্ন বারবার রিপিট হয়নি। ওকে, আরেকটা টেস্ট কেস তাহলে স্টার্ট করি, যেহেতু স্টেশনারি থেকেই স্টার্ট হবে। আসলাম, স্লো ডাউন করলাম, মিডিয়ামে আসলাম, মিডিয়াম থেকে পাওয়ার অফ করে স্টেশনারিতে চলে গেলাম। তাহলে আমরা আরেকটা টেস্ট কেস 2 পেলাম, যেটা হলো এই কয়টার সমন্বয়ে গঠিত, এবং যেটা যদি আমরা পাই তাহলে আমাদের কিন্তু সবগুলো ট্রানজিশন কভার হয়ে যাচ্ছে, আমরা 100% ট্রানজিশন কভারেজ পাচ্ছি, ভ্যালিড ট্রানজিশন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিশন হতো 2টা। আমাদেরকে যদি মেনশন না করে থাকে যে সেম প্যাটার্ন রিপিট করতে পারবে না, তাহলে একটা টেস্ট কেস দিয়ে কভার হয়ে যায়। আর যদি এরকম কোনো কন্ডিশন থাকে, গার্ড কন্ডিশন থাকে, যে তুমি পারবে না কিন্তু একটা প্যাটার্ন 2বার রিপিট করতে, এটা হলো একটা গার্ড কন্ডিশন বা একটা পার্টিকুলার কন্ডিশন, তাহলে আমাদের 2টা টেস্ট কেস দিয়ে 100% ভ্যালিড ট্রানজিশন কভারেজ হয়ে যেত। আচ্ছা, আমাদের যে এটিএম মেশিনটা ছিল সেইটার একটা এক্সাম্পল আমরা এখন একটু দেখি। অ্যাজিউমিং দ্যাট ইচ টেস্ট স্টার্ট অ্যাট দ্য রেডি স্টেট। আচ্ছা, বলেছে সবগুলো স্টেট রেডি স্টেটে স্টার্ট হবে, কিন্তু এন্ড কোথায় হবে কিছু কিন্তু বলে নাই। মানে আপনি রেডি থেকে এসে যে কোনো জায়গাতেই এন্ড করতে পারেন। ওকে ফাইন, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট রিকোয়ার্ড টু অ্যাচিভ 100% স্টেট কাভারেজ? আচ্ছা, 100% কী করতে হবে? মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস লাগবে এবং 100% স্টেটও কাভার করতে হবে। ওকে, স্টেট কাভারেজের ক্ষেত্রে সাধারণত এন্ড পয়েন্টটা থাকে না, বাট আমরা যেখান থেকে আর কোথাও ফেরত যাওয়ার রাস্তা নেই, এগুলোকে এন্ড পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি। ওকে, যেমন এই অ্যাটেম্প্ট 1 থেকে বা অ্যাটেম্প্ট 2, 3 থেকে যখন আমরা এই পার্টে চলে আসলাম, আমাদের এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, সো দিস ইজ 1 এন্ড পয়েন্ট। ওকে,
অ্যান্ড এখানেও কিন্তু আরেকটা, এখান থেকেও কোথাও রিটার্ন যাওয়ার বা এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। সো এটাও আমাদের একটা এন্ড পয়েন্ট। তার মানে আমাদের টেস্ট কেসগুলো আমরা যখন লিখব, ফার্স্টে হলো আমরা যখন বললো না এন্ড পয়েন্ট আমার কোথায় হবে, এন্ড পয়েন্টগুলো আমরা ডিফাইন করে ফেললাম। নেক্সট স্টেপ, আমাদের সেম ওয়েতে ভ্যালিড ট্রানজিশনের মতন চেষ্টা করতে হবে একটা টেস্ট কেস দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটকে যাতে কাভার হয়ে যায়। তাহলে আমরা একটু যাই। প্রথমে আমরা কোনটাতে গেলাম, রেডিতে আছি, ভালো কথা। এখান থেকে অ্যাটেম্পট 1-এ গেলাম, অ্যাটেম্পট 1 থেকে অ্যাটেম্পট 2-তে গেলাম। চাইলে তো আমরা এদিকে চলেই আসতে পারি, কিন্তু আমাদের বেশি স্টেট কাভার করতে হবে একটা সিঙ্গেল টেস্ট কেসের মাধ্যমে। তাই অ্যাটেম্পট 2-তে গেলাম। এখান থেকেও চাইলে আমি আসতে পারি, কিন্তু যাব না, যেহেতু যাওয়ার রাস্তা আরও সামনে আছে। কারণ এখান থেকে এখানে যদি চলে আসে আমার আর যাওয়ার রাস্তা নেই, আমি এন্ড পয়েন্টে চলে আসবো, শেষ হয়ে যাবে। এই কারণে আমি আরও গেলাম, এখানে চলে আসলাম। নাও এইখান থেকে চাইলে আমি দুইটা জায়গাতেই যেতে পারি। এখান থেকে আমি অ্যাক্সেস গ্র্যান্টেতেও যেতে পারি অথবা এন্ড কার্ডেও যেতে পারি। আচ্ছা, এন্ড কার্ডে গেলাম বা কার্ড ইটেনে গেলাম, কার্ড নষ্ট হয়ে গেছে বা কার্ডটা খেয়ে ফেলেছে, এটিএমে আটকে গেছে। তাহলে 1 2 3 4 5 6 আমার একটা সিঙ্গেল টেস্ট কেস দিয়ে আমাদের টোটাল 6টা স্টেট কাভার হয়ে গেল। স্টিল কিন্তু আমার একটা স্টেট কাভারেজ বাকি আছে, সেটা আমি চাইলে যে কোনোভাবেই কাভার করতে পারি। তাহলে সেটা কাভার করার জন্য আমি কি করব, আমরা এই প্যাটার্নে গেলাম। রেডিতে আছে, ওয়েটিংয়ে আছে, প্রথম অ্যাটেম্প্ট করলো, দ্বিতীয় অ্যাটেম্প্ট করলো, বা প্রথম অ্যাটেম্পই করলো, ধরুন প্রথম অ্যাটেম্পই করলো, করে সে এক্সেস পেয়ে গেল। তাহলে আমাদের দ্বিতীয় টেস্ট কেসেও কিন্তু এই স্টেটটা আমাদের কাভার হয়ে গেল। তাহলে আমাদের টোটাল টেস্ট কেস 1 এবং টেস্ট কেস 2, 1টা কী ছিল, এইখান থেকে একদম এই পর্যন্ত, আর 2টা হলো এইখান থেকে এই পর্যন্ত। আমাদের সবগুলো স্টেট এই দুইটা টেস্ট কেসের মাধ্যমে 100% স্টেট কাভারেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে এখন একটা জিনিসই আপনাদেরকে একটু জানাই, এই 100% ভ্যালিড ট্রানজিশন কাভারেজ আর 100% স্টেট কাভারেজের মধ্যে বেটার কোনটা? অবভিয়াসলি এখানে 100% ভ্যালিড ট্রানজিশন কাভারেজ বেটার। কেন বেটার আমি আপনাদেরকে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের কিন্তু দুইটা টেস্ট কেসের মাধ্যমে 100% স্টেট কাভারেজ আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের দুইটা ট্রানজিশন কিন্তু কাভার হয়নি, এই দুইটা ট্রানজিশন কাভার হয়নি। প্রবলেম কোথায়? ধরুন এই স্টেপ থেকে এই স্টেটে যাওয়ার জন্য আমাদের যে বিজনেস লজিক বা কোডিংটা লেখা আছে সেখানে কোনো একটা ভুল আছে। আমরা যদি জাস্ট ওই প্রথম দুইটা টেস্ট কেস দিয়েই কাভার করে ফেলি, এই ভুলটা কিন্তু আমরা ধরতে পারবো না। সেম গোজ ফর হিয়ার। আবার আমরা যদি এই প্যাটার্ন ফলো করতাম দ্বিতীয় টেস্ট কেসের জন্য, এখান থেকে এইখানে এসে যেটা গ্রিন মার্ক করা আছে এইখানে, তাহলে এটাও কিন্তু আমরা পেতাম না, এটাও কিন্তু আমরা পেতাম না। এখানে যদি কোনো বিজনেস লজিকে ভুল থাকে, কোডিংয়ে ভুল থাকে, সেটা কিন্তু আমাদের হাতে ধরা পড়তো না। কিন্তু আপনি যদি 100% ট্রানজিশন কাভারেজ করেন, এটাতে যদি আমি 100% ট্রানজিশন কাভারেজ করতে চাই, কিভাবে হবে? তাহলে রেডি থেকে আসলো, এন্টার পিন করলো, ইনকারেক্ট করে করে এখানে চলে আসলো। দেন আবার রেডি থেকে আসলো, কি বলেছে, রেডি থেকে আমাদের স্টার্ট হবে। দেন এখান থেকে এইটা আসলো, দেন আমাদের এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এবং এখান থেকে আমাদের আবার এখানে আসলো। তাহলে আমাদের টোটাল টেস্ট কেস পেতাম আমরা 4টা। টেস্ট কেস 1, টেস্ট কেস 2। টেস্ট কেস 1 হলো একদম আমাদের সেম ওয়েতে, আর টেস্ট কেস 2 ধরুন আমাদের স্টেট কাভারেজের সেম ওয়েতে, টেস্ট কেস 2 এর মতো। এবং টেস্ট কেস 3 আর 4 এই দুইটা কিন্তু আমরা এক্সট্রা পেতাম, কেন? এই দুইটা পাথকে আমাদের কাভার করার জন্য। এখানে অবভিয়াসলি একটা জিনিস আপনারা অলরেডি হয়তো নোটিস করে ফেলেছেন, যে এই 4টা টেস্ট কেসের মাধ্যমে 100% ভ্যালিড ট্রানজিশন যখন আমরা কাভার করে ফেলেছি, আমাদের কিন্তু অলরেডি সবগুলো স্টেটও কাভার হয়ে গেছে, কোনো স্টেট কিন্তু আর বাকি নাই। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে 100% ভ্যালিড ট্রানজিশন যদি আমরা করি, আমাদের সিস্টেমে টেস্টিংটা মোর কনক্রিট হবে, এবং এটা আমাদের মেক শিওর করে সবগুলো স্টেট কাভারও হয়ে গেছে, মানে 100% স্টেট কাভারেজ এর মধ্যেই আছে। কিন্তু 100% স্টেট কাভারেজ যদি আমরা করি, তাহলে এটা আমাদের ইনশিওর করে না 100% ভ্যালিড ট্রানজিশন কাভারেজ হচ্ছে। হতেও পারে, নাও হতে পারে, সিস্টেমের উপরে ডিপেন্ড করবে। এই কারণে কেউ যদি কোশ্চেন করে দুইটার মধ্যে কোনটা বেটার, অবভিয়াসলি আপনাদের অ্যান্সার হবে 100% ভ্যালিড ট্রানজিশন। আর 100% ট্রানজিশন মানে ভ্যালিড আর ইনভ্যালিডের সমন্বয়ে যেটা,
ওটা তো আরও ভালো, ওখানে পজিটিভ টেস্ট কেস, নেগেটিভ টেস্ট কেস সবই থাকে, কিন্তু ভ্যালিডের পার্সপেক্টিভে চিন্তা করলে 100% ভ্যালিড ট্রানজেকশন ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের 100% আমরা তো দেখলাম যে ইনভ্যালিড ট্রানজেকশন সহ যদি আমরা টেস্ট কেস লিখতে যাই, সিম্পল একটা ছোট জিনিসের জন্য সেটা অনেক বড় হয়ে যায়। আমাদের যে ওই যে 3টা সার্কেল ছিল সেগুলোর জন্য আমাদের কত বড় একটা, যে এইটার জন্য কত বড় একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেস্ট কেস তৈরি হয়ে গেছে যদি সিস্টেমটা আরেকটু বড় হয়। ফর এক্সাম্পল এই এটিএমের জন্যই যদি চিন্তা করেন, এখানে মিনিমাম 40 থেকে 50টা টোটাল 100% ট্রানজেকশন বের হবে। এটা আসলে অনেক ক্ষেত্রেই ফিজিবল না, অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এটা ইউটিলাইজ করা হয় না, জাস্ট ভ্যালিড ট্রানজেকশন এবং 100% স্টেট কাভারেজটাই অ্যাপ্লাই করা হয়। ওকে, এবার আমরা একদম রিয়েল আইএসটিকিউবি প্যাটার্নের একটা কোশ্চেন দেখব এবং কোশ্চেনের সলিউশন আমরা কিভাবে করা ট্রাই করব এই জিনিসটা আমরা জানব। কোশ্চেনটা আমরা একটু পড়ে নিই। কোশ্চেনটা বলেছে যে এবং এই কোশ্চেনটা কিন্তু আপনারা আইএসটিকিউবির যে স্যাম্পল 4টা এক্সাম রয়েছে সেই মক এক্সামের ভেতরে পেয়ে যাবেন, এবং সেটা যদি আপনারা চান, আপনারা কারেন্টলি যে নলেজ আছে এটা দিয়ে সেই কোশ্চেনে গিয়ে 23 নাম্বার কোশ্চেন এখানে গিয়ে আপনারা অ্যান্সার করা ট্রাই করতে পারেন, অথবা আমার সাথে এখনও সলভে ট্রাই করতে পারেন যদি আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং চান। কোশ্চেনটা চলে যাই। ইউ আর অ্যাপ্লাইং স্টেট ট্রানজেকশন টেস্টিং টু দ্য হোটেল রুম রিজার্ভেশন সিস্টেম মডেল বাই দ্য ফলোয়িং টেস্ট ট্রানজেকশন টেবল উইথ 4 স্টেট অ্যান্ড 5 ডিফারেন্ট ইভেন্টস। কোশ্চেনটা কি? অ্যাজিউম অল টেস্ট কেস স্টার্টস ইন দ্য রিকোয়েস্টিং স্টেট। ওই যে কোথায় স্টার্ট হয় কোথায় এন্ড হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা পেলাম যে এই রিকোয়েস্টিংয়ের মধ্যেই সকল টেস্ট কেস স্টার্ট হয়, মানে যেই টেস্ট কেসই আমরা লিখব রিকোয়েস্টিং দিয়েই আমাদেরকে শুরু করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট কেস রিপ্রেজেন্ট অ্যাজ সিকোয়েন্স অফ ইভেন্ট অ্যাচিভ দ্য হাইয়েস্ট ভ্যালিড ট্রানজেকশন কাভারেজ। মানে এখানে 100% বা কোনো পার্সেন্টেজ চায় নাই, এখানে কোশ্চেনটা হলো 4টা টেস্ট কেস দেয়া আছে, এই সিকোয়েন্স অফ ইভেন্টগুলো, আচ্ছা এখানে কিন্তু বলে দিয়েছি এগুলো কি আসলে। সিকোয়েন্স অফ ইভেন্ট মানে এইখানে যে অপশনসগুলো আছে এই অপশনসগুলো এক একটা ইভেন্ট, এই উপরের ইভেন্টগুলো। সো এই কোন সিকোয়েন্সটা ম্যাক্সিমাম বা হাইয়েস্ট নাম্বার অফ ভ্যালিড ট্রানজেকশন কাভারেজ করে। বুঝতেই পারছেন কোশ্চেনটা বেশ ক্রিটিক্যাল, কিন্তু এই লেভেলের কোশ্চেন মানে স্টেট ট্রানজেকশনের কোশ্চেনে অ্যান্সার করা খুবই ইজি। এটা একটু টাইম কনজিউমিং, একটু হাতে সময় নিয়ে আমাদের করতে হবে, ট্রাই করবেন। যদি এরকম বেশি ক্রিটিক্যাল কোশ্চেন হয় একবার রিড আউট করবেন, যদি বেশি ক্রিটিক্যাল কোশ্চেন এক্সামে আসে তাহলে এটাকে স্কিপ করে মার্কিং করে নেক্সট কোশ্চেনে মুভ করে যাবেন, সবার শেষে এটা দিবেন, কারণ 5 থেকে 10 মিনিটও লেগে যেতে পারে এই কোশ্চেনের অ্যান্সার বের করার জন্য। কেন? চলুন এবার আমরা এটা দেখি। সবার প্রথমে আমরা যেটা করব, যদি পসিবল হয় এখান থেকে আমরা একটা স্টেট ট্রানজেকশন ডায়াগ্রাম ড্র করে ফেলার ট্রাই করব। যদি ড্র নাও করি স্টিল আমরা এটাকে খুব ইজিলি রিজলভ করতে পারবো। কিভাবে? তা আমাদের তো এটা দেওয়াই ছিল উপরে, মানে এখানে যেটা দেওয়া আছে সেম জিনিসটা আমি এখানে ড্র করেছি। ওকে, প্রথমে আমরা যেটা করব, আমরা ভ্যালিড ট্রানজেকশনের জন্য একটা টেবিল বানিয়ে ফেলবো। আমাদের যদি পেন পেপার, তো যদি আপনি সেন্টারে গিয়ে দেন সেখানে আপনাকে পেন পেপার ইউজ করতে দিবে, আদারওয়াইজ আপনি হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন, অথবা আইএসটিকিউবির সফটওয়্যারের ভিতরে যেই সিস্টেমটা আছে ওইটাও ইউজ করতে পারেন। ওইটা একটু টাফ ইউজ করা। হোয়াইট বোর্ড যদি থাকে ম্যানেজ করে নেবেন, হোয়াইট বোর্ড এবং ব্ল্যাক মার্কার, সেটা আপনারা যদি রিমোটলি বাসা থেকে এক্সাম দিতে চান সেটা আপনার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নিই আমাদের, তাহলে বুঝতে বা কাজ করতে একটু ইজি হবে। ওকে, আমি কি বলেছিলাম যে প্রতিটা ভ্যালিড ট্রানজেকশন এর 3টা স্টেপ থাকবে, মাঝখানে থাকবে হলো সব ইভেন্টগুলো। সো এটা হলো আমাদের সব ইভেন্ট। আচ্ছা, এগুলোকে বোল্ড করে দিই এবং একটু ফন্টের সাইজটাও একটু বাড়িয়ে দিই। ওকে, এটা হলো ইভেন্ট। এখানে থাকবে আমার স্টার্ট স্টেট, ডান সাইডে থাকবে এন্ড স্টেট। ওকে, আমাদের ইভেন্ট ওয়াইজ আমরা এবার তাহলে শুরু করি। এটা হলো, আপনারা চাইলে যখন প্র্যাকটিক্যালি করবেন তখন এটা লিখেও নিতে পারেন, নাও লিখে নিতে পারেন। স্টার্ট স্টেট, এন্ড স্টেট। শুরু করি। আমাদেরকে কি বলেছে, রিকোয়েস্টিং থেকে সব টেস্ট কেস স্টার্ট হবে, কিন্তু আমরা কিন্তু টেস্ট কেস লিখছি না। আমরা এখানে যেটা লিখছি সেটা হলো আমাদের ভ্যালিড ট্রানজেকশন, শুধু ভ্যালিড ট্রানজেকশনগুলোকে লিখছি আমরা। ওকে, তাহলে আমার 1 নাম্বার কি আছে, স্টেট নাম্বার 1। আচ্ছা, আমরা একটা স্টপ ওয়াচ নেই যে এটা সলিউশন করতে কীরকম সময় লাগে। অলরেডি ধরে নিলাম আমাদের 1 মিনিট লেগেছে কথাবার্তা কোশ্চেন পড়তে বা করতে, 1 মিনিট পরে আমরা মাইনাস করে দেবো। তাহলে স্টেট 1 তাহলে হলো S1। আচ্ছা, S1 থেকে আমরা কোথায় যেতে পারি? আচ্ছা, S1টা কি স্টেটে আছে? আমরা রিকোয়েস্ট স্টেটে আছি। সো রিকোয়েস্ট স্টেটে আছি। এখান থেকে আমরা
কোথায় যেতে পারবো? এখান থেকে আমরা যদি অ্যাভেইলেবল ইভেন্টটা করি তাহলে স্টেট 2তে যেতে পারবো। তাহলে ইভেন্টটা হলো আমার অ্যাভেইলেবল এবং আমার এন্ড স্টেট হবে হলো স্টেট 2। আচ্ছা, স্টেট 1ই এখানে নেই রিকোয়েস্টিংয়ের পরিবর্তে, স্টেট 2, অথবা আমরা স্টেটগুলোও লিখতে পারি। এটা আপাতত যেহেতু বোঝাচ্ছি, এক্সামের সময় আপনাদের সুবিধা মতো আপনারা করবেন, এখন পুরোপুরি নেই। স্টেট 2 কি আমার কনফার্ম, তাহলে আমার কনফার্মে চলে আসলো। অ্যাগেন আমাদের কিন্তু এই একটা কাভার হলো, একটা ইভেন্ট কাভার হলো, আরও একটা ইভেন্ট বাকি আছে। তাহলে রিকোয়েস্টিং অবস্থায় আমি যদি আরেকটা ইভেন্ট করি সেটা হলো নট অ্যাভেইলেবল, তাহলে আমরা যাব হলো স্টেট 3তে, হুইচ ইজ ওয়েটিংয়ে। ওকে, দেন আমাদের এইটা শেষ, এখানে যতগুলো আছে সবগুলো আমাদের ভ্যালিড ট্রানজিশনে ফেলানো শেষ। এবার চলে যাই S2তে। ওকে, S2 এর স্টার্টিং পয়েন্ট তাহলে আমার কোনটা? এইটা কনফার্ম, যেহেতু এটা নিয়েই কাজ করছি। আচ্ছা, চেঞ্জ রুমের ইভেন্ট যদি আমরা করি তাহলে আমরা যাব S1-এ। চেঞ্জ রুমের ইভেন্ট যদি করি S1 কি রিকোয়েস্ট, আবার রিকোয়েস্টে চলে গেলাম, এন্ড স্টেট হবে রিকোয়েস্ট। যদি আমরা ক্যান্সেল করি তাহলে যাব হলো S4-এ মানে এন্ডে। তাহলে আমার কনফার্ম থেকে যদি আমরা ক্যান্সেল করি ইভেন্টটা তাহলে যাব হলো এন্ডে। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমার একটু ভুল ছিল, আমি এখানে S5 লিখেছিলাম, এটা মূলত হবে হলো S4 মানে এই এন্ডেরটাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো কনফার্ম থেকে আমরা যদি ক্যান্সেল করি আমরা S4-এ, আবার এই কনফার্ম থেকে আমরা যদি পে করি তাহলেও আমরা এন্ডেই যাব। ওকে, ফাইন। দেন আমার এই সিরিয়ালটা শেষ, 2 নাম্বার 3 নাম্বার সিরিয়ালে চলে আসি, ওয়েটিং। আমাদের স্টার্টিং স্টেট হবে ওয়েটিং। এখান থেকে যদি আমরা অ্যাভেইলেবল থাকে তাহলে S2-তে যাব মানে কনফার্মে যাব, তাহলে আমাদের ইভেন্ট হবে হলো অ্যাভেইলেবল এবং আমরা যাব হলো কনফার্মে। আমি এখানে কপি পেস্ট করছি তাই সময় অল্প লাগছে, কাগজ কলমে লিখলে হয়তো আরেকটু সময় বেশি লাগতে পারে। দেন সেম ওয়েটিং থেকে আমার যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে যদি আমরা ক্যান্সেল করি, ক্যান্সেল করলাম, তাহলে যাব হলো আমরা এন্ডে। ওকে, ফাইন, এন্ডে। তাহলে আমরা টোটাল কয়টা ভ্যালিড ট্রানজিশন পেলাম? 1 2 3 4 5 6 অ্যান্ড 7টা ভ্যালিড ট্রানজিশন পাওয়া গেল। এবার এই ভ্যালিড ট্রানজিশনগুলোকে কিভাবে আমরা টেস্ট কেস বানাবো সেটাতে চলে যাই। আচ্ছা, এগুলোকে একটু নিচে নিয়ে আসি পাশাপাশি, তাহলে লিখতে আমাদের সুবিধা হবে। এবার যদি আমরা টেস্ট কেস লেখা স্টার্ট করি তাহলে টেস্ট কেসগুলো কিভাবে লিখতে পারি আমরা? আপনারা যদি এখানে, আমি বোঝার সুবিধার্থে এখানে আমরা রিকোয়েস্ট অ্যাভেলেবল কনফার্ম দিয়েছি, বাট আপনারা এখানে S1 S2 এভাবে করেও লিখতে পারতেন, এতে করে আপনাদের সময় একটু বাঁচত। টেস্ট কেসগুলো কীভাবে লেখা আছে? কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল হলো প্যাটার্নটা। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য আমরা দেখব যে এই নাম্বারটা যদি ধরি, আমি এই নাম্বারে প্রথমে হলো নট অ্যাভেইলেবল। আচ্ছা, নট অ্যাভেইলেবল। ওকে, তাহলে নট অ্যাভেইলেবল কোনটা আছে খুঁজে বের করি। এখানে একটাই পাওয়া গেছে নট অ্যাভেইলেবল, তার মানে আমার হলো এই পুরোটা হলো একটা টেস্ট কেসের একটা পার্ট হবে। ওকে, ফাইন। দেন রিকোয়েস্ট করব, নট অ্যাভেইলেবল থাকবে, ওয়েটিংয়ে যাবে। দেন সেকেন্ড কোনটা? অ্যাভেইলেবল। আচ্ছা, এরপরে সেকেন্ডে কোনটা যাব? অ্যাভেইলেবলে। অ্যাভেইলেবলে কি হতে পারে? একটা রিকোয়েস্ট অ্যাভেইলেবল থাকলে কনফার্ম হবে, আরেকটা আছে যে ওয়েটিং থেকে অ্যাভেলেবল থাকলে কনফার্ম হবে। দুইটার মধ্যে আমরা কোনটা চুজ করব? আমাদের তো দুইটাই অ্যাভেলেবল। আমাদের এই প্রথম স্টেটের এন্ড যেটা, সেইখান থেকে স্টার্ট করে আমাদের দ্বিতীয়টা লিখতে হবে। তাহলে আমাদের হবে হলো ওয়েটিং থেকে অ্যাভেলেবল যদি হয় আমাদের কনফার্ম হবে। ওকে, ফাইন। ওয়েটিং থেকে অ্যাভেলেবল হলে কনফার্ম হলো, বা এগুলোকে আমরা পাশাপাশিও লিখতে পারি। ওকে, হবে, এইভাবেই ভালো আছে। ওকে, ওয়েটিং থেকে অ্যাভেলেবল হলে কনফার্মে যাচ্ছে। ওকে, ফাইন। দেন নেক্সট আমার কি আছে? চেঞ্জ রুম। আচ্ছা, চেঞ্জ রুমগুলো কোথায় আছে? একটাই আছে, মানে কনফার্ম থেকে চেঞ্জ রুম হলে আমার অ্যাগেইন একটা রিকোয়েস্ট যাবে। তাহলে এই কনফার্ম আছে, আমার চেঞ্জ রুমের একটা ইভেন্ট আসলো এবং আমার আরেকটা রিকোয়েস্ট পড়লো, যেটা হলো আরেকটা স্টেটে গেল। ওকে, ফাইন। দেন নেক্সট কি আছে? নট অ্যাভেইলেবল। আচ্ছা, নট অ্যাভেইলেবল কোনটা আছে? দুইটা ছিল, একটা তো আমরা প্রথমেই নিয়েছিলাম, আবারও একটা নট অ্যাভেলেবল এসেছে। অ্যাগেইন সেম রিকোয়েস্ট, নট অ্যাভেলেবল অ্যান্ড ওয়েটিং, এই দুইটা পার্ট আমরা পাশাপাশি দিয়ে দিলাম। দেন ফাইনালি আমার কি আছে? ক্যান্সেল। আচ্ছা, ক্যান্সেল আমার কোথায় আছে? ক্যান্সেল আমার দুইটা আছে, কিন্তু দুইটার কোনটা থেকে আমরা যাব? ওয়েটিং থেকে যেটা স্টার্ট হচ্ছে। তাহলে ওয়েটিং, এটাকে একটু সরায় নেই। দেন আমার ওয়েটিং থেকে ক্যান্সেল হয়ে এন্ডে হচ্ছে। তাহলে আমার এই টোটাল একটা টেস্ট কেস পেলাম, এই একটা টেস্ট কেস পেলাম। ওকে, ফাইন। আমাদের কোশ্চেনটা কী ছিল আরেকবার একটু দেখি। অ্যাচিভ দ্য হাইয়েস্ট ভ্যালিড ট্রানজেকশন কাভারেজ। তাহলে এইগুলোর ভেতরে কয়টা ভ্যালিড ট্রানজেকশন আমার কাভারেজ হলো?
তাহলে এই প্রথমটাকে যদি ধরি আমরা, এটা কি আমার একটা ভ্যালিড ট্রানজিশনের মধ্যে আছে? রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েট, হ্যাঁ আছে, রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েট। ওকে ফাইন। দেন ওয়েট থেকে অ্যাভেলেবল কনফার্ম আছে, আছে, ওয়েট থেকে অ্যাভেলেবল কনফার্ম আছে। ওকে, দেন কনফার্ম থেকে চেঞ্জ রুম রিকোয়েস্ট আছে, আছে, কনফার্ম থেকে চেঞ্জ রুম অ্যান্ড রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট থেকে নট অ্যাভেলেবল ওয়েটিং আছে, হ্যাঁ আছে। আচ্ছা, এগুলো সবগুলোই আছে, কিন্তু আমরা যদি একটু ভিন্নভাবে জিনিসটা চিন্তা করি, দেখুন আমার এখানে রিপিটেড কিন্তু দুইটা জিনিস চলে এসেছে। একটা হলো নট অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল, অ্যাভেলেবল একবার আসছে, ক্যান্সেল একবার আসছে, কিন্তু নট অ্যাভেলেবল আমার ইভেন্টটা দুইবার ঘটেছে। দুইবার যদিও ঘটেছে, এটাকে আসলে আমাকে একটা ইভেন্ট হিসেবেই ধরে নিতে হবে। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা ইভেন্ট কাভার করে। মানে এই যে সিকোয়েন্সটা দিয়েছে ভ্যালিড ট্রানজিশনের, চারটা ট্রানজিশন এখানে কাভার হয়। ওকে ফাইন, ভালো কথা, এখানে চারটা হলো, তাহলে TC1 হলো আমার চারটা কাভারেজ করলো। এর পরেরটাতে আমরা চলে যাই, দেখি কি অবস্থা হয়। দেন অ্যাভেলেবল, দেন চেঞ্জ রুম। আচ্ছা, প্রথমে হলো অ্যাভেলেবল। অ্যাভেলেবলের জন্য কিন্তু আমাকে কি বলেছে, রিকোয়েস্ট থেকে স্টার্ট করতে হবে, তার মানে এইটা হবে অ্যাভেলেবল যদি থাকে তাহলে আমার কনফার্ম করলো। আচ্ছা, দেন সেকেন্ডে কি আছে, চেঞ্জ রুম। আচ্ছা, চেঞ্জ রুম, কনফার্ম শুরুতে চেঞ্জ রুম কোনটা আছে, এইটা। ওকে, এইটাকে আমরা নিলাম, তা চেঞ্জ রুম এটাকে বাদই দিলাম। ওকে ফাইন। দেন রিকোয়েস্ট দিয়ে শুরু, কিন্তু ইভেন্ট হবে হলো নট অ্যাভেলেবল, কোনটা আছে, এই যে রিকোয়েস্ট নট অ্যাভেলেবল, তার মানে আমার এইটা হবে। ওকে ফাইন, রিকোয়েস্ট নট অ্যাভেলেবল, ফাইন। তাহলে ওয়েটিং, ওয়েটিংয়ের থেকে শুরু করে কি আছে, অ্যাভেলেবল। ওয়েটিং থেকে অ্যাভেলেবল আমার কোনটা আছে, এখানে একটা আছে। তাহলে ওয়েটিং থেকে অ্যাভেলেবল হলে যাব হলো আমরা কনফার্মে। আচ্ছা, কনফার্ম থেকে ক্যান্সেল হলে, সরি, পে হলে আমার কোনটা আছে, কনফার্ম থেকে যদি পে হয় তাহলে এইটা আছে। ওকে ফাইন, তাহলে আমরা টোটাল একটা টেস্ট কেস পেয়ে গেলাম। এবার এখানে দেখি যে কয়টা ইভেন্ট ভ্যালিড ট্রানজিশন, কারণ ইভেন্টগুলো তো আসলে রিপিটেড যদি হয়, রিপিটেড ইভেন্ট যদি আসে উইথ ট্রানজিশন, ভ্যালিড ট্রানজিশন দুইবার যদি হয়, ওইটাকে আমরা একটা হিসেবেই কনসিডার করতে হবে। অ্যাভেলেবল, চেঞ্জ রুম, নট অ্যাভেলেবল, অ্যাভেলেবল অ্যান্ড পে। কিন্তু আমরা যদি আলাদা আলাদাভাবে ট্রানজেকশনগুলোকে চিন্তা করি, রিকোয়েস্ট অ্যাভেলেবল কনফার্ম, রিকোয়েস্ট অ্যাভেলেবল কনফার্ম, এই একটা গেল। দেন কনফার্ম চেঞ্জ রুম রিকোয়েস্ট, কনফার্ম চেঞ্জ রুম রিকোয়েস্ট, এই আরেকটা গেল। রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েটিং, রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েটিং, কোথায় গেল, রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েটিং, তাহলে 1 2 3, এই তিনটা আমরা পেলাম। দেন ওয়েটিং অ্যাভেলেবল কনফার্ম, ওয়েটিং অ্যাভেলেবল কনফার্ম, 4 নাম্বার একটা ভ্যালিড ট্রানজেকশন পেলাম। যদিও দেখুন এখানে কিন্তু আমার অ্যাভেলেবল দুইবার এসেছে, কিন্তু এদের কম্বিনেশন কিন্তু ভিন্ন। রিকোয়েস্ট অ্যাভেলেবল কনফার্ম আর একটা হলো ওয়েটিং অ্যাভেলেবল কনফার্ম। সো দুইটাকে আমরা সেম হিসেবে ধরবো না। আগেরটাকে কেন ধরেছিলাম, রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েটিং, রিকোয়েস্ট নট অ্যাভেলেবল ওয়েটিং, এই কারণে আমরা দুইটাকে সেম হিসেবেই কনসিডার করেছিলাম। এবং ফাইনালি আমার আছে কনফার্ম পে এন্ড, কনফার্ম পে এন্ড, তার মানে আলাদা আলাদা টোটাল এইখান থেকে ভ্যালিড ট্রানজেকশন থেকে 5টা কাভারেজ আমরা পেয়েছি। মানে টেস্ট কেস যে 2 রয়েছে আমাদের, সেখানে আমাদের টোটাল 5টা ভ্যালিড ট্রানজেকশন কাভার হয়। আমাদের কি বাকিগুলো দেখার দরকার আছে? কেন দরকার নেই সেটা বলি। দেখুন আমাদেরকে এখানে 5টা ইভেন্টের কথা বলেছে, 1 2 3 4 5। যখন এরকম 5টা ইভেন্ট থাকবে, এখন এখানে যদি আনইভেন্ট থাকতো যে প্রতিটা কোনোটাতে 3টা, কোনোটাতে 5টা, কোনোটাতে 7টা, তাহলে আমাদেরকে সবগুলি দেখার দরকার পড়তো। কিন্তু এখানে যেহেতু সবগুলো অপশনে ইভেন্টের সংখ্যা সেম, সো 5টা ইভেন্ট নিয়ে আপনি 5টা ট্রানজিশনের বেশি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ম্যাক্সিমাম আপনি ঘুরে ফিরে 5টাই পাবেন, 5টার বেশি আপনি পাবেন না। হতে পারে 2টার মধ্যে আপনি 5টা পেতে পারেন, বাট সেটা আসলে সম্ভব না। এসটিকিউবি কোশ্চেন ওভাবেই সাজিয়েছে। তাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে হলো অ্যান্সার বি, যে অ্যাভেলেবল, চেঞ্জ রুম, নট অ্যাভেলেবল, অ্যাভেলেবল অ্যান্ড পে। আচ্ছা, আমাদের কীরকম সময় লাগলো? যদিও আমি কথা বলে এক্সপ্লেন করেছি, অলমোস্ট 12 মিনিট সময় আমাদের লেগে গেছে। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি বেশি ভালো প্র্যাকটিস করেন তাহলে 5-6 মিনিটে বা 7 মিনিটের হয়তো আপনারা অ্যান্সার করতে পারবেন। আমি তো এক্সপ্লেন করে করলাম, তাই সময়টা একটু বেশি লেগে গেল। আমি যদি চাইলে আরও কিছু এক্সাম্পল নিয়ে কথা বলতে পারি, কিন্তু ভিডিওটা আসলে বিশাল বড় হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও একবারে কনসেন্ট্রেশন দেওয়াটাও টাফ, তাই আজকের ভিডিও আর বাড়াচ্ছি না। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় আমার ভিডিওটিতে লাইক করে দেবেন ইউটিউব অ্যালগরিদমের জন্য, চ্যানেলটি ঘুরে আসবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে।
এবং যারা চ্যানেলের সাথেই আছেন লং টার্ম ধরে তাদের জন্য হেডস আপ, নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমরা হোয়াইট বক্স টেস্ট টেকনিক নিয়ে কথা বলবো। 2টা টেকনিক রয়েছে, একটা ভিডিওতেই ট্রাই করব আমি কভার করে দেওয়ার জন্য উইথ এক্সাম্পল এবং প্র্যাকটিস। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।